আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং আসসালামু আলাইকুম লিসেনার্স। আশা করি সবাই ভালো আছেন। এই ঘটনাটি এই হাফিজ ভাই উনি ওনার অফিসের এক আপুর কাছ থেকে শুনেছেন। সঙ্গত কারণে আপুটির নাম বলা যাচ্ছে না, কারণ তিনি রাজি হননি তার নামটা প্রকাশ করতে। তো ঘটনাটি আপু তার পরিচিত মেহের আলী নামক একজন অ্যাম্বুলেন্স ড্রাইভারের কাছ থেকে শুনেছিলেন। আর অ্যাম্বুলেন্সের ঘটনা কিন্তু আসলেই অন্যরকম হয়। হাফিজ ভাই এর আগে কিন্তু অ্যাম্বুলেন্সের ঘটনা পাঠান নাই, অ্যাম্বুলেন্সের ঘটনা উনি এই প্রথম পাঠালেন। আর এই যে মেহের আলী ভাই, এই ঘটনাটি সরাসরি উনি নিজেই দেখেছেন, অধিকাংশটাই আর কি। আর পরবর্তীতে কিছু ঘটনা যেটা অন্য লোকদের কাছ থেকে উনি শুনেছিলেন। এই ঘটনাটি ঘটেছিল একটি 15 বছরের মেয়ের লাশের সাথে। এবার আসি মূল ঘটনায়। সময়টা 1996 সালের দিকে। সেদিন সারাদিন বৃষ্টি হয়েছে এবং সন্ধ্যার সময় বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যেই মেহের আলী ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়িয়ে আছেন। সারাদিন বৃষ্টির মধ্যে অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়িয়ে আছেন, আবহাওয়া খুবই খারাপ। এমন সময় তার কাছে দুজন 25 থেকে 30 বছর মানে এরকম বয়স আর কি, দুটি ছেলে আসে। তারা মেহের আলীকে জানায় যে আজিমপুর থেকে একটা লাশ খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নে নিয়ে যেতে হবে। তো এই মেহের আলীর বাড়িও তালা উপজেলার জালালপুর ইউনিয়নে। তো পাশাপাশি ইউনিয়নে হয় বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন মেহের আলী যে লাশ নিয়ে যাব, সাথে বাড়ি থেকে একটু ঘুরে আসব। তো অন্যান্য সময় যে ধরনের টাকা পয়সা উনি হাঁকেন অ্যাম্বুলেন্স ভাড়া, তো উনি তার তুলনায় বেশ কম টাকাই রাজি হয়ে যান। আর মেহের আলী ওই যে দুইজন লোক, এরা দুই ভাই ছিল, দুই ভাইয়ের সাথে লাশ নিয়ে যাওয়ার জন্য রাজি হন। সে সারাদিন বৃষ্টির কারণে রাস্তায় মানুষজন চলাচল কমই ছিল। তো দুই ভাইকে সাথে নিয়ে আজিমপুর এলাকার বেশ নিরিবিলি একটা জায়গায় একটা বাড়ির কাছে গিয়ে থামেন। এর মধ্যে দুই ভাইয়ের সাথে কথা বলে মেহের আলী বুঝতে পারেন এরা দুজন আপন ভাই এবং যিনি মারা গিয়েছেন সেই মেয়েটি তাদের একমাত্র ছোট বোন। তো ওনাকে সেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। আশেপাশে বাড়িঘর খুবই কম এবং যেই বাড়িতে লাশ রাখা হয়েছে ওই বাড়িটাও বেশ নিরিবিলি। অ্যাম্বুলেন্স ওই বাড়ির সামনে গেলে দুই ভাই নেমে বাড়ির মধ্যে চলে যান। তো মেহের আলী দেখেন যে এই বাড়িতে তেমন কোনো লোকজনই নেই। একটা বাড়িতে কেউ মারা গেলে ওখানে তো বেশ কিছু লোক থাকার কথা, তাই না? কিন্তু মনে হচ্ছে সব মিলিয়ে 4-5 জন হবে। তো মেহের আলী বেশ অবাকই হন। তারপরও ঢাকা শহরে একজন আর একজনের সাথে তো ওইভাবে মিলেমিশে থাকে না গ্রামের মতো, এই জন্য হয়তো বা লোকজন নাই। তো এই সমস্ত চিন্তা করে উনি বিষয়টা তেমন জোরালোভাবে আর নেন না। এর মধ্যে ওই দুই ভাই অ্যাম্বুলেন্সকে বাড়ির ভেতরে নিয়ে যেতে বলেন। তো মেহের আলী যতটুকু সম্ভব অ্যাম্বুলেন্স বাড়ির ভেতরে নিয়ে যান এবং ওই দুই ভাই এবং দুইজন মহিলা এবং তার সাথে একজন মাঝবয়সী পুরুষ এসে লাশটি গাড়িতে তুলে দেন। এরপর ওই দুই ভাই গাড়ি চালানোর জন্য মেহের আলী ভাইকে বলেন। তো মেহের আলী ভাই যখন লাশ নিয়ে বাসা থেকে বের হন তখন রাত প্রায় 10টা বেজে গেছে আনুমানিক। তো মেহের আলী গাড়ি চালাচ্ছেন এবং অ্যাম্বুলেন্সের ভেতর দুই ভাই লাশের সাথে বসে আছে। দুই ভাই নির্বিকার হয়ে বসে আছে, কারোর সাথে তেমন কেউ আসলে কথা বলছে না, সবারই মন খারাপ। ঢাকার রাস্তা পার হয়ে যখন সাভার এলাকায় অ্যাম্বুলেন্সটি ঢুকেছে তখন আবার বৃষ্টি শুরু হয়। তখন রাস্তায় গাড়ি ঘোড়া মানুষ নেই বললেই চলে। তো এভাবে গাড়িটা নবীনগর পর্যন্ত যাওয়ার পর শুরু হয় অদ্ভুত সব ঘটনা। অ্যাম্বুলেন্স যখন নবীনগর পার হয়ে মাঠের মধ্যে যেতে থাকে তখন মেহের আলী খেয়াল করে যে রাস্তার এক পাশে বিশাল এক কুকুরের লাইন। পিঁপড়া যেভাবে দলবদ্ধভাবে সিরিয়ালি হেঁটে চলে যায়, এই কুকুরের লাইনটা ঠিক সেভাবেই হেঁটে যাচ্ছে। এই কুকুরগুলোর সাইজ সাধারণ কুকুর থেকে 4-5 গুণ বড় হবে। প্রতিটি কুকুরের গলায় লোহার শেকল দিয়ে বাঁধা রয়েছে বা লোহার শেকলের একটা মালা রয়েছে। আর এই যে শেকলগুলো একটার সাথে আর একটা কানেক্টেড, মানে একটি কুকুরের সাথে আরেকটি কুকুর এই শেকল দিয়ে বাঁধা। তো মেহের আলী অ্যাম্বুলেন্সের আলোতে সামনে এগুলো দেখতে পেয়ে উনি গাড়ির গতি কিছুটা বাড়িয়ে দেন। যখনই এই কুকুরগুলো সোজাসুজি অ্যাম্বুলেন্সের কাছে চলে এসেছে তখন লাশের সাথে থাকা দুই ভাই যে যতটুকু জানে দোয়া দুরুদ পড়া শুরু করে। প্রায় 150 থেকে 200টি কুকুর নীরবে রাস্তা পার হয়ে চলে যাচ্ছে, রাস্তা ক্রস করে চলে যাচ্ছে অ্যাম্বুলেন্সের সামনে দিয়ে। অ্যাম্বুলেন্স তো দাঁড়িয়ে যায় ওই সময়। যখন কুকুরগুলো সব পার হয়ে গেল এবং কুকুরের শেষ মাথায় একটা লম্বা ব্যক্তি কালো কাপড় পরে এই কুকুরের শিকলটা ধরে রেখেছে। ব্যক্তিটির মুখ দেখা যাচ্ছে না, তবে অস্বাভাবিক রকমের লম্বা। এরপর অ্যাম্বুলেন্স
আবার চলা শুরু করে এবং তাদের অতিক্রম করে চলেও যায়। এরপর কুকুরগুলো এবং ওই ব্যক্তিকে আর দেখা যায় না। মেহের আলী প্রথমে বুঝতে পারে নাই যে আসলে ব্যাপারটা কি। অবশ্য কিছুক্ষণ পরেই বুঝতে পারে যে এটা হয়তো অস্বাভাবিক কোনো ঘটনা হতে পারে। কিন্তু যখনই এই 10 ফুটের উপরের লম্বা লোকটিকে দেখেছে তখন সে শিওর হয়েছে এটা স্বাভাবিক কোনো লোক না। আর এতগুলো কুকুর, প্রত্যেকটার গলার শেকলগুলো একই সুতোয় গাঁথা, আর পেছনে একটা লোক সে শেকল ধরে রেখেছে। এত বড় সাইজের কুকুর, আর কুকুরগুলো তো এইভাবে সুশৃঙ্খলভাবে চলার কথা না, একটু এলোমেলো তো হবেই, কিন্তু কুকুরগুলো খুব সুশৃঙ্খলভাবে চলে গেল। এসব বিষয়গুলো পরে উনি বুঝতে পারলেন। তো যাই হোক, উনিও দোয়া দুরুদ পড়া শুরু করলেন এবং গাড়ি আরেকটু জোরে চালানো শুরু করলেন। এর কিছু সময় পর দেখেন যে ওই কুকুরগুলো পুরো রাস্তা জুড়ে দৌড়াচ্ছে এবং মুখ দিয়ে অদ্ভুত রকমের শব্দ করছে এবং মনে হচ্ছে তারা বিশ্রী কোনো ভাষায় কথা বলার চেষ্টা করছে। এই 150 থেকে 200 কুকুর অ্যাম্বুলেন্সের গতির সমান তালে দৌড়ে চলেছে। তাদের চোখ লাল এবং খুবই রাগান্বিত, যেন অ্যাম্বুলেন্স ভেঙে চুরে ফেলে দিবে একদম। লুকিং গ্লাসে কিন্তু মেহের আলী ভালোভাবেই দেখতে পাচ্ছিলেন সেগুলো। তো মেহের আলী অ্যাম্বুলেন্স তো চালান, এমন অস্বাভাবিক ঘটনার সাক্ষী তার পেশাগত জীবনে টুকটাক হয়েছে, কিন্তু এই রকম ভয়ঙ্কর কোনো কিছুর মুখোমুখি এই প্রথম উনি হলেন। তবে উনি একজন হুজুরের কথা মেনে চলতেন। ওই হুজুর ওনাকে বলেছিলেন যে যদি কখনো কোনো লাশ নিয়ে যাওয়ার সময় খারাপ কিছুর পাল্লায় পড়ো এবং যদি বুঝতে পারো লাশের কারণে ওই খারাপ জিনিসটা গাড়ির পিছু নিয়েছে, তাহলে গাড়িতে যদি কোনো ব্যক্তি থাকে সেজন্য লাশের কোনো একটা অংশের সাথে নিজের শরীরকে স্পর্শ করে। তো এই কথাটি মেহের আলীর যখন মনে পড়ে তখন মেহের আলী ওই 2 ভাইকে বলে যে তারা যেন তাদের বোনের এই লাশের 2 হাত ধরে রাখে। ড্রাইভারের কথা মতো তারাও সেটি করেন। এর মধ্যে কুকুরগুলো 2 পাশে সরে যেতে থাকে এবং সেই 10 ফুট লম্বা মানুষরূপী পিশাচটা গাড়ির পেছনে এসে গাড়িকে আঘাত করার চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো একটা কারণে গাড়িতে সে আঘাত করতে পারছে না। পেছনে থাকা 2 ভাই কিন্তু এটা দেখতে পাচ্ছে, তারা দোয়া দরুদ পড়ছে জোরে জোরে। এদিকে মেহের আলী যত দ্রুত সম্ভব গাড়ি চালানোর চেষ্টা করছেন, কিন্তু আসলে মনে হচ্ছে গাড়িটা ওইভাবে আগাচ্ছেই না। এতক্ষণ এই যে ঘটনাগুলো ঘটছে এর মধ্যে কিন্তু কোনো গাড়ি সামনে দিয়ে আসেও নাই, আবার পেছন থেকে কোনো গাড়ি অ্যাম্বুলেন্সকে ওভারটেকও করে নাই। যাই হোক, এমন সময় সামনের দিক থেকে একটা আলো দেখতে পায় মেহের আলী। তো মেহের আলী বুঝতে পারে এটা সম্ভবত ট্রাকের আলো। উনি এই আলো দেখার পর পেছনে খেয়াল করেন, দেখেন যে না, পেছনে কিছু নাই। তখন মেহের আলী এবং ওই 2 ভাই একটু স্বস্তি পান। মেহের আলী ওই 2 ভাইকে বলেন যে লাশের গাড়িতে এমন কিছু ঘটনা ঘটতেই পারে। একটা পর্যায়ে ট্রাকটা অ্যাম্বুলেন্সকে পার করে চলে যায়। এর কিছু পরে যখনই অ্যাম্বুলেন্স আবার মাঠের মধ্যে এসেছে, মানে রাস্তার 2 পাশে মাঠ, তখন তারা দেখেন শত শত কাক গাড়ির চারপাশে ঘোরাঘুরি করছে। কিন্তু কাকের আওয়াজ এটা শুনেই বুঝতে পারেন গাড়িতে থাকা ওই সেই 2 ভাই এবং মেহের আলী যে বিপদ কিন্তু তাদের পিছু ছাড়ে নাই। এই আওয়াজটা হচ্ছে সেই বিশ্রী ভাষায় কোনো কিছু একটা বলার মতো। এটা ঠিক কাক ডাকলে যেরকম আওয়াজ হয় না, ওরকম না। এই আওয়াজটা ওই কুকুরের গলা থেকেও কিন্তু আসছিল। যেহেতু সারাদিন এবং সন্ধ্যার পরও বৃষ্টি ছিল, এখন বৃষ্টি না পড়লেও ড্রাইভার চাইলেও কিন্তু খুব বেশি জোরে গাড়ি চালাতে পারছে না, কারণ রাস্তা তো পিচ্ছিল হয়ে আছে। তো মেহের আলী 2 ভাইকে বলেন আপনারা ভয় পাবেন না, ইনশাল্লাহ কিচ্ছু হবে না। এই কাকগুলো এমনভাবে 3 দিকে ঘিরে রেখেছে বাইরের কোনো কিছু দেখা যাচ্ছে না, কিন্তু এই কাকগুলো গাড়ির সামনের আলোয় আসতে পারছে না। এভাবে বেশ কিছু সময় কাকগুলো উড়ে মাঠের জঙ্গলের দিকে একসাথে চলে যায়, মানে উড়ে উড়ে চলে যায় আর কি। এর মিনিট 5 পরেই একটা জায়গায় কাঠের দোকান দেখতে পান তারা। এটা যে বাজারের মধ্যে নয়, এটা গ্রাম থেকে একটা পুকুরের পাশে কাঠ দিয়ে তৈরি একটা দোকান। এটা বাজারের আশেপাশে কোনো দোকান না। তো এই অ্যাম্বুলেন্স গিয়ে দোকানের সামনে গিয়ে দাঁড় করানো হয় বা দাঁড়ায়। তো মেহের আলী এবং ওই 2 ভাই নেমে আসেন। মেহের আলী দোকানে গিয়ে সিগারেট কেনেন এবং বিস্কুট এবং চা খান। তো ওই 2 ভাই গাড়ি থেকে নেমে ওই দোকানে বসেন। তো মেহের আলী কিছু খাওয়ার অনুরোধ করলেও ওই 2 ভাই কিছুই খায় না। মেহের আলী ওই দোকানদারকে জিজ্ঞেস করেন যে আপনার দোকান এত রাতে খোলা রাখার কারণ কি? তখন দোকানদার বলেন যে তার মূল কাজ হচ্ছে এই পুকুরটা পাহারা দেয়া। পাশে একটা পুকুর ছিল, আর পাশাপাশি কিছু আয়ের জন্য রাতে এই দোকান চালায়। রাতে অনেক ট্রাকের ড্রাইভাররা এখানে ট্রাক থামায়, তারপরে অনেক গাড়ি এখানে দাঁড়ায়, চাটা খায়, কিছু সময়ের জন্য বিশ্রাম নেয়।
ভালোই কেনা বেচা হয় আর কি, বা বেচা কেনা হয়। আর শুধু যে চা বিক্রি করেন তা না, গরম দুধও বিক্রি করেন। কারণ হচ্ছে ওই সময় যারা গাড়ি নিয়ে যান অনেক সময় এনার্জি লেভেলটা কমে যায়, ঘুম আসে, অনেকে চা খায় না, তখন ওই গরম দুধটা খায়। এই জন্য গরম দুধটা উনি বিক্রি করেন। তো মেনলি গরম দুধও ওই সময় খেয়েছিলেন। তো আবহাওয়া তো ওই রাত্রে খারাপ ছিল, এই জন্য গাড়ি ঘোড়ার পরিমাণ রাস্তায় কম। তো দোকানদার এটাও বলছিলেন আর কি। দোকানদারের সাথে মেহের আলী আলাপ করছে। এর মধ্যে দুই ভাইয়ের এক ভাই অ্যাম্বুলেন্সের কাছে যায় এবং গিয়ে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে অন্য ভাই মেহের আলী এবং দোকানদার এক দৌড়ে অ্যাম্বুলেন্সের কাছে যায়। তারা ওখানে কি আশ্চর্য হয়ে যায়, অ্যাম্বুলেন্সে লাশ নাই। দুই ভাই পাগলের মতো লাশ আশেপাশে খুঁজতে থাকে, সাথে অ্যাম্বুলেন্সের চালকও খুঁজতে থাকে। এক পর্যায়ে এই দুই ভাইয়ের মধ্যে যে ছোট, ও পুকুরের কাছে গিয়ে চিৎকার করে ওঠে, পুকুরে লাফ মারে সে। এটা দেখে ড্রাইভার সহ অন্য সবাইও, ওই দোকানদারও পুকুরের কাছে যায়, গিয়ে দেখে লাশ পুকুরের মাঝখানে পানি থেকে একটু উপরে রয়েছে, মানে মাঝখানে দেখা যাচ্ছে, কিন্তু লাশ পানিতে কিন্তু স্পর্শ করছে না, মানে পানি থেকে একটু উপরে। আর ওই ভাই পানিতে লাফ দিয়ে লাশের কাছে যাওয়ার চেষ্টা করছে। এটা দেখে বড় ভাইটাও পুকুরে লাফ দেয়। দুই ভাই যখনই লাশের কাছাকাছি যাবে সেই মুহূর্তে লাশ পুকুরের আর এক পাশে সাঁ করে চলে যায়। আবার দুই ভাই সেখানে যায়, ঠিক আগের মতো লাশ একাই পুকুরের আর এক পাশে আবার চলে যায়। এই দৃশ্য দেখে ওই দোকানদার ড্রাইভারকে জিজ্ঞেস করেন এর কারণ কি। তখন ড্রাইভার লাশ নিয়ে আসার পথে যা যা ঘটেছে সব ঘটনা দোকানদারকে খুলে বলেন। এটা শুনে দোকানদার দুই ভাইকে তাড়াতাড়ি উঠে আসতে বলেন যে ভাই তোমরা তাড়াতাড়ি উঠে আসো, লাশের পিছনে সময় দিও না, বিপদে পড়ে যাবা। কিন্তু দুই ভাই তো বোনের লাশ এভাবে রেখে উঠে আসতে চায় না। দোকানদার তাকে আশ্বস্ত করেন যে এই লাশে কিচ্ছু হবে না, কিন্তু এখন যদি আপনারা উঠে না আসেন আপনাদের ক্ষতি হবে। অনেক কিছু বোঝানোর পর দুই ভাই পুকুর থেকে উঠে আসে। এদিকে ওই দোকানদার কিছু শুকনো কাঠ এবং বাঁশ দিয়ে পুকুরের চারপাশে আগুন ধরিয়ে দেন। দুই ভাই উঠে আসার পর দোকানদার বলেন আপনারা এখন ধৈর্য ধরে অপেক্ষা করেন, এখান দিয়ে মাঝরাতে একজন আলেম যান, তাহাজ্জুদের নামাজ পড়েন, পাশাপাশি মসজিদের ইমামতি করেন। উনি খুব ভালো মানুষ, উনি এই বিষয়গুলোর খুব ভালো সমাধান করতে পারেন, উনি আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করতে হবে। তো দোকানদার এবং মেহের আলী দুই ভাইকে অনেক বুঝিয়ে অপেক্ষা করতে বলেন। আর এদিকে কি ওই লাশ কিন্তু পুকুরের এপাশ ওপাশ একা একাই ঘুরে বেড়াচ্ছে, মানে লাশটা যে হেঁটে যাচ্ছে তা না, কিন্তু পানির থেকে মনে হচ্ছে আধ হাত উঁচুতে ভেসে বেড়াচ্ছে আর কি, একবার এই পাশে যায় ওপাশে যায়, মানে মনে হচ্ছে বাতাসে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এদিকে ওই দোকানদার পুকুরের আশেপাশে যত কাঠের চলা শুকনো বাঁশ ছিল একের পর এক আগুন ধরিয়েই যাচ্ছে। রাত 2টার দিকে হুজুর একটা বাইসাইকেল নিয়ে দোকানের দিকে আসেন, তখন দোকানদার তাকে থামতে বলেন। সবাই মিলে রাতে ঘটে যাওয়া ঘটনাটি হুজুরকে বলেন এবং দুই ভাই খুব কান্না করতে থাকেন। তিনি তার বোনের লাশটি পুকুর থেকে তুলে আনার জন্য খুব অনুরোধ করেন, মানে বড় ভাই অনুরোধ করেন, ছোট ভাই বলছিলেন আর কি। তো হুজুর রাতের সব কথা শোনেন, দুই ভাইকে বলেন আপনার বোন মারা গিয়েছে কিভাবে সেটাকে খুলে বলেন, আশা করি মিথ্যা বলবেন না। তখন বড় ভাই সব কথা খুলে বলেন। তিনি বলেন আমার বোনের উপর ভয়ঙ্কর এক কালো জাদু করা হয়েছিল, আমার বোন সেই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য আত্মহত্যা করেছে। তো হুজুর বলেন পুরো ঘটনাটি খুলে বলতে। তখন বড় ভাই বলেন ঘটনা শুরু আজ থেকে 3 বছর আগে। আমাদের বাড়ির পাশে একটা বিল আছে, আমার ছোট বোন প্রতিদিন ভোরবেলা শাপলা ফুল তুলতে যেত। যেহেতু বিলটা বাড়ির খুব কাছেই আর ও ওখানেই বড় হয়েছে, তাই এসব বিলে ভোরে গিয়ে শাপলা ফুল তোলা, মাছ ধরা এগুলো স্বাভাবিক ছিল। এবং এই বিলের সাথে অনেকগুলো তাল গাছ, খেজুর গাছ এগুলো ছিল। তো একদিন আমার মা ছোট বোনকে বলে তুই সকাল সকাল ফুল তুলতে গেলে একটু তাল গাছের নিচে খুঁজে দেখবি যদি পাকা তাল পাওয়া যায়। তো এই কথা শুনে আমার বোন বলে ঠিক আছে মা, আমি সকালে গিয়ে দেখব। তো আমার বোন সকাল মনে করে সেদিন গভীর রাত্রে বিলে চলে যায়। প্রথমে তাল গাছের নিচে গিয়ে তাল খুঁজতে থাকে, কিন্তু একটি তালও খুঁজে পায় না। এরপর ও বিলে নেমে ফুল তুলতে থাকে। এক পর্যায়ে তাল গাছ থেকে ধপাস করে একটা তাল পড়ার আওয়াজ সে শুনতে পায়। ও বিল থেকে উঠে ফুলগুলো বিলের ধারে রেখে তাল গাছের নিচে যায়, গিয়ে দেখে যে নিচে অসংখ্য তাল পড়ে রয়েছে, অথচ কিছুক্ষণ আগেও কিন্তু সে দেখেছে গাছের নিচে একটা তালও ছিল না। ও তালগুলো একটা একটা করে গুছিয়ে এক জায়গায় জড়ো করছে। হঠাৎ ও খেয়াল করে কালো পোশাক পরা একটা লম্বা মানুষ, সেও তাল গুছিয়ে তার মতো করে এক জায়গায় রাখছে। ওই লম্বা লোকটিকে দেখে আমার বোন বলে আপনি কে? তখন ওপাশ থেকে ওই জিনিসটা বলে ওঠে আমি তোমার জন্য তাল গুছিয়ে রাখছি, এখন থেকে তুমি প্রতিদিন এসে তাল নিয়ে যাবা। এ কথা শুনে আমার বোন বলে আপনার মুখটা দেখি আপনাকে তো চিনি না, তো আমি দেখি তো চিনি কি না।
এই কথা বলার পর ওই জিনিসটা কোনো উত্তর না দিয়ে মানুষের মতো করে তাল গাছ বেয়ে ওঠা শুরু করে। এটা দেখে আমার বোন সোজা বাড়িতে চলে আসে এবং বাড়িতে এসে আমাদেরকে বলে যে কি ঘটনা ঘটেছে। তখন আমরা আমার বোনকে বকা দেই যে এবং গভীর রাত্রে সে কেন গিয়েছে। তখন আমার বোন বলে যে সে মনে করেছিল সকাল হয়ে গেছে। যাই হোক, আমার বোনের মুখে এত তাল পড়ার কথা শুনে আমরাও ওই বিলের ধারে তাল গাছের নিচে যাই। গিয়ে দেখি আসলেই অনেকগুলো তাল পড়ে রয়েছে, কিন্তু তালগুলো আধা পাকা। গাছ থেকে পাকা তাল পড়ার কথা, আধা পাকা তাল পড়ার কথা না। কিন্তু এগুলো প্রায় সব আধা পাকা এবং প্রায় 30টির মতো তাল পড়েছিল। কিন্তু যে ব্যক্তিটিকে আমার বোন দেখেছিল, আমরা গিয়ে তাকে আর দেখতে পাইনি, এবং যে তাল গাছ বেয়ে ওঠার কথা বলেছিল সেই গাছেও ভালো করে খুঁজেও তাকে আর দেখতে পাইনি। যাই হোক, এরপর আমরা বাসায় চলে আসি, সব স্বাভাবিকভাবেই চলছিল। এর প্রায় 4 মাস পর সকাল মনে করে গভীর রাত্রে আবারও আমার বোন বিলে ফুল তুলতে যায়। ডাঙার কাছাকাছি ফুল তুলতে তুলতে যে একটু বেশি পানির মধ্যে যাবে, হঠাৎ ও দেখে সেই লম্বা কালো পোশাক পরিহিত লোকটি অনেকগুলো ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এবং বিলের মাঝখানে তাকে ফুল নিয়ে যাওয়ার জন্য ডাকছে, কিন্তু তার মুখটি দেখতে পাচ্ছে না ও। এটা দেখার পরই আমাদের বোন দ্রুত বাড়ির দিকে মুখ ঘুরিয়ে শাপলা ফুল হাতে নিয়ে বিলের থেকে উঠে আসার চেষ্টা করে। ও যখন নাকি বাড়ির দিকে মুখ করে বিলের ভিতর থেকে উঠে আসার চেষ্টা করছিল, তখন কিছু একটা পেছন থেকে দ্রুত পানির নিচ দিয়ে তার কাছে আসতে থাকে। এর মধ্যে কোনো কিছুতে তার পায়ের নিচে একটা আঘাত করে। সে বিল থেকে উঠে বাড়ি চলে আসে। বাড়ি এসে সে দেখে যে পায়ের গোড়ালিতে কেটে গেছে। তখন সে তার মাকে ডাকে এবং যা যা ঘটেছে সব বলে। মা তখন তাকে আবারও বকা দেয়, তুই আবারও মাঝরাতে কেন বাইরে গেছিস। তারপর মা কাটা জায়গায় কাপড় পেঁচিয়ে দেয় এবং পরিবার থেকে কড়াকড়ি নির্দেশ থাকে আর যেন ফুল তুলতে বা তাল কুড়োতে সে আর না যায়। এর মধ্যে তার শরীর শুকিয়ে যেতে থাকে। একদিন মাঝরাতে ঘুম ভেঙে দেখা যায় বোনটি পাশে নেই। সবাই মিলে খুঁজতে খুঁজতে গিয়ে দেখা যায় সে তাল গাছের নিচে অচেতন অবস্থায় পড়ে আছে। সবাই ধরাধরি করে বাড়িতে নিয়ে আসা হয়। ওর জ্ঞান ফিরলে তাল গাছের কাছে কেন গেল জিজ্ঞেস করলো, কিছুই বলতে পারে না, এবং তাকে যে তাল গাছের কাছ থেকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে এটাও সে বিশ্বাস করে না, কারণ সে তো বাসায় ঘুমিয়েছিল। এদিকে বোনের অবস্থা খারাপ হতে থাকে, ডাক্তার কবিরাজ দেখানো হয়, তবুও সুস্থ হয় না। এভাবে অনেক দিন চলে যায়। একদিন গভীর রাত্রে ছোট ভাই ঘুম ভেঙে দেখে যে তার ছোট বোন বাড়ির উঠোন দিয়ে একা একাই হাঁটতে হাঁটতে বিলের দিকে যাচ্ছে। এটা দেখে তো ছোট ভাই ডাকাডাকি শুরু করে। এরপর আমরা সবাই মিলে বাইরে গিয়ে দেখি বিলের ধার দিয়ে বোন সেই তাল গাছের দিকে যাচ্ছে। আমরা পেছন থেকে তাকে যতই ডাকাডাকি করি সে শুনতে পায় না। যখনই আমরা দ্রুত তার কাছে গিয়ে তাকে ধরেছি, তখনও অজ্ঞান হয়ে পড়ে যায়। এবং সাথে সাথে আর একটা জিনিস লক্ষ্য করি, বড় আকৃতির একটা কালো কুকুর বিলের উপর দিয়ে হেঁটে হেঁটে জঙ্গলের দিকে চলে গেল। এদিকে আমাদের ডাকাডাকিতে মা বাবা চলে এসেছে। সবাই মিলে ছোট বোনকে বাড়িতে নিয়ে যাই। আমরা সবাই বুঝতে পারি যে তার উপরে খারাপ কিছু নজর পড়েছে। আমরা পরদিন দুপুরে একজন ভালো কবিরাজের কাছে নিয়ে যাই। উনি সব শোনেন, ঝাড়ফুঁক করেন, তেল পরা দেন, পানি পরা দেন এবং 1 সপ্তাহ পর যেতে বলেন। আমরা 1 সপ্তাহ পর গেলে তিনি আমাদেরকে বলেন এক ধরনের তান্ত্রিক পিশাচের খপ্পরে পড়েছে এই মেয়েটি। এই তান্ত্রিক পিশাচের অসংখ্য খারাপ জিন শিষ্য রয়েছে। এই পিশাচটি এই মেয়েটার রক্ত নিয়ে কালো জাদু করেছে। বিলের মধ্যে যখন ওর পা কেটে যায়, মূলত ওই পিশাচটি জলের নিচ দিয়ে এসে ওর পায়ের কাছে তার ধারালো নখ দিয়ে কেটে কয়েক ফোঁটা রক্ত নিয়ে নেয়। তার দ্বারা এই মেয়েটাকে কালো জাদু করা হয়েছে। আর এই মেয়েকে চিকিৎসা দ্বারা সুস্থ করা সম্ভব নয়, বিশেষ করে কবিরাজের পক্ষে সম্ভব নয়। আরও বড় কোনো কবিরাজ দেখানোর জন্য ওই কবিরাজ পরামর্শ দেন। আর যদি সম্ভব হয়, যত দূরে সম্ভব এই মেয়েটাকে পাঠিয়ে দিতে হবে। এই কথা বলার পর 1 বছর ওই মেয়েটাকে ঢাকাতে রাখা হয় আর আমার মামার বাসায় রাখা হয়। আমরা 2 ভাইও এখানেই থাকি, এখানে আমরা কাজ করি আর বোনকে দেখে শুনে রাখি। এর মধ্যে সে কিছু সময় ভালো থাকে, আবার কিছু সময় খারাপ থাকে। আমার বোনটি বারবার বলতো এই যন্ত্রণার জীবনের চেয়ে মৃত্যু ভালো। আজ আমার বোন যন্ত্রণায় টিকতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কোনো ঝামেলা যেন না হয় এই জন্যই চুপিসারে লাশটি নিয়ে বাড়িতে যাচ্ছি। কিন্তু এখন মনে হচ্ছে ওই পিশাচটা আমার বোনের মৃত্যুর পরও আবারও পিছু নিয়েছে। ওই হুজুর এই সব কথা শোনেন। ভাই যে কথা বললেন সবাই খুব মনোযোগ দিয়ে শুনছে, বিশেষ করে হুজুর আরো ভালো করে মনোযোগ দিয়ে শুনছিলেন। তো দোকানদারের কাছ থেকে হুজুর 1 গ্লাস
পানি চান। তো দোকানদার যখন এক গ্লাস পানি তার হাতে দেন, সেই পানি হাতে নিয়ে কিছুক্ষণ দোয়া পরে ওই পানিটা পুকুরে ফেলে দেন এবং উনি একা পুকুরের পাশে দাঁড়িয়ে একা একা কারোর সাথে কথা বলতে থাকেন। এর কিছু সময় পর লাশটি একা একাই পুকুরের একদম কিনারে চলে আসে। এরপর ভাসতে ভাসতে অ্যাম্বুলেন্সের কাছে চলে আসে। মূলত হুজুর তার অধীনে থাকা একজন জিনের সাহায্য নিয়ে লাশটি ডাঙায় নিয়ে আসেন। তো দুই ভাইকে লাশটি অ্যাম্বুলেন্সের ভেতর রাখতে বলেন এবং হুজুর দুই ভাইয়ের উদ্দেশ্য করে বলেন, আপনার বোনের উপর খুবই দুষ্টু প্রকৃতির পিশাচ কালো জাদু করেছে। সত্যি সত্যি এই পিশাচের অধীনে অসংখ্য জিন নিয়োজিত রয়েছে। এই লাশ দাফন হওয়ার পরও প্রথম রাত্রের মধ্যে কবর থেকে লাশ নিয়ে যেতে পারে এমন পদ্ধতিও ওরা করে রেখেছিল। এই লাশ মাটি দেওয়ার পর আপনাদের স্থানীয় হুজুর এবং আপনারা এই কবর পাহারা দেবেন। প্রথম রাত পার হয়ে গেলে এই লাশের ইনশাল্লাহ কিছু করতে পারবে না, তবে প্রথম রাতেই সমস্যা হতে পারে। আর ফজরের আজানের আগে এই লাশটি এখান থেকে নিয়ে যাবেন না, এরকমই থাক, আজান দিক তারপর নিয়ে যাবেন। তখন ওই দুই ভাই অনেক কান্নাকাটি করেন এবং লাশ যেন তার গ্রামে পৌঁছে দিয়ে আসেন সেই হুজুরের কাছে ওই অনুরোধ করেন। তো হুজুর একসময় রাজি হন। তিনি অ্যাম্বুলেন্সের সাথে ড্রাইভারের পাশেই বসেন। তো উনি যেই মসজিদের ইমাম, প্রথমে ওই ফজরের নামাজটা পড়ানোর পর উনি রওনা দিয়েছিলেন আর কি। তো যাই হোক, একটা সময় পৌঁছেও যান তারা। হুজুর দাফন কাফনের সাথে সার্বক্ষণিক ছিলেন। আর কবর পাহারা দেওয়ার জন্য প্রথম রাতে উনি বেশ কিছু ঝাড়ফুঁক করে দেন, যে প্রথম রাতে যারা কবর পাহারা দিবা তাদেরকে সিলেক্ট করেন, তাদেরকে ঝাড়ফুঁক করে দেন, বলে দেন তোমাদের ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না, আমার কিছু ভালো জিন তোমাদের সাথে থাকবে, আর আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহর কালাম পড়ে কাজ শুরু করবা, ইনশাল্লাহ কোনো দুষ্টু জিন তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তো ওই সময়ে অনেকেই সাহস করেছিল যে আমরাও পাহারা দিব। যারা এসেছিলেন তাদের প্রত্যেকেই হুজুর দোয়া পড়ে ফু দিয়ে দিয়েছিলেন। তো যাই হোক, তো মেহের আলী ড্রাইভার ভাই যিনি, উনি তো আসলে রাত পর্যন্ত ছিলেন না। লাশটা দাফন কাফন হওয়ার পর ওই হুজুরকে উনি সাথে নিয়ে আবার যেই জায়গা থেকে হুজুরকে তুলেছিলেন ওখানে আবার নামিয়ে দেন। তো এর কয়েকদিন পর আবার উনি ওই গ্রামে গিয়েছিলেন মেহের আলী ভাই, কারণ তার যে ইউনিয়ন, ওই ইউনিয়নের পাশের ইউনিয়নই হচ্ছে এই যেই লাশের যেখানে দাফন করা হয়েছে সেই জায়গা, সেই দুই ভাইয়ের বাড়ি। তো উনি পরবর্তীতে যখন আবার যান, দুই ভাইয়ের সাথে দেখা করেন, রাত্রে কোনো কিছু ঘটেছিল কিনা এটা জিজ্ঞেস করে দুই ভাই বলেন, ওই রাত্রে গ্রামের আমরা দুই ভাই সহ আরও বেশ কয়েকজন, প্রায় 15 জন কবর পাহারা দেওয়ার জন্য ছিলাম। তো বিকাল থেকে বৃষ্টি ছিল, রাত যখন 11টা বেজে যায় তখন ঝড় বৃষ্টি বজ্রপাত হতে থাকে। এই সময় গ্রামের মানুষ ভয় পেয়ে যায়, অনেকেই চলে যায়, কিন্তু আমরা দুই ভাই বোনের কবরকে এইভাবে বিপদে রেখে তো আসতে পারিনি। সারা রাত কবরের পাশে দোয়া দুরুদ পড়েছি। গভীর রাত্রে কবরস্থানের পাশে সেই লম্বা কুকুরগুলোকে দেখতে পাই, শত শত লম্বা কুকুর, যেগুলোর গলায় শেকল বাঁধা ছিল, আর শেকলের একদম পেছনে ছিল সেই লম্বা অবয়বটি। আমরা অনুভব করি যে এরা চলে এসেছে, এটা তো দেখেছি, কিন্তু অনুভব করি যে আশেপাশে আরো কিছু ভালো জিনের অস্তিত্ব এসেছে, বা অনুভব করতে পারছি ভালো জিনের অস্তিত্ব। আর এই জিনগুলো ওই জিনগুলোকে কোনোভাবে দূরে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আর ওই পিশাচগুলো রাগে অনেক দূরের বড় বড় গাছের ডাল ভেঙে ফেলছিল, কিন্তু কোনো একটা অদৃশ্য কারণে আমার বোনের কবরের ধারের কাছে আসতে পারছিল না। একটা সময় ফজরের আজান দেয় এবং পরিস্থিতি সব স্বাভাবিক হয়ে যায়। এরপর আর খারাপ কিছু ঘটে নাই আল্লাহর রহমতে। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলেই অ্যাম্বুলেন্সের সাথে কতই না ঘটনা ঘটে। কিছু ঘটনা আমরা জানতে পারি, আর কিছু ঘটনা কখনোই জানতে পারি না। সবাই যে ঘটনা বলবে বিষয়টা এরকম না। অনেক অ্যাম্বুলেন্স চালকের সাথে অনেক ভয়ের ঘটনাও ঘটে। আর এমন একটি ঘটনার সামান্য একটু বিষয় আমি নিজেই প্রত্যক্ষ করেছিলাম, আর সেটি ইতোমধ্যে আমি বলেও ছিলাম, তারপরও আমি একটু বলি। সেটা হচ্ছে আমারই খুব কাছের একজন আত্মীয়, যে 6ই জানুয়ারি, এই বছরের 6ই জানুয়ারি মারা যায়। তো মারা যাওয়ার পর উত্তরা থেকে লাশটা বাগেরহাট নিয়ে যেতে হবে। পরের দিন নির্বাচন, রাস্তায় কোনো গাড়ি ঘোড়া চলছে না, কিচ্ছু নাই। তো ওই অবস্থাতে পুলিশের যে অ্যাম্বুলেন্স, সেই এরকম একটা অ্যাম্বুলেন্স রাজারবাগ পুলিশ লাইন থেকে আসে। সেই অ্যাম্বুলেন্সে লাশ নিয়ে যাওয়া হয়
আমি অন্য একটি মাইক্রোতে ছিলাম যাওয়ার সময়, কিন্তু আসার সময় আমি অ্যাম্বুলেন্সেই বসেছিলাম। সারা পথে একটা মানুষও নাই, কারণ পরের দিন নির্বাচন তো, শুধু পুলিশের গাড়িগুলো দেখা যাচ্ছে যারা টহল দিচ্ছে। যেহেতু পুলিশের অ্যাম্বুলেন্স, এটাকে কেউ থামায় নাই। তো একটা জায়গায় এসে আমাদের গাড়ি যিনি চালাচ্ছেন উনি একজন পুলিশের কনস্টেবল, উনি গাড়িটা থামান এবং বলেন যে ভাই একটা সমস্যা মনে হচ্ছে, আমি যখন গাড়ি চালাচ্ছি মনে হচ্ছে আমার হাত ধরে কেউ গাড়িটার সামনের চাকা বাম দিকে খাদের মধ্যে নামিয়ে দেওয়ার চেষ্টা করছে 2 বার আমার হাতের উপর চাপ দিয়ে। তখন উনি গাড়িটা থামানোর পর এমন জায়গা থামান সেখান থেকে একটু সামনে একটা চায়ের দোকান ছিল, তো ওখানে আমরা চা খাই। ইতোমধ্যে বেশ কিছু টহল পুলিশও চলে আসে, কারণ আমরা তো ওখানে আগন্তুক। তো তারা যখন দেখেন এটা পুলিশের অ্যাম্বুলেন্স, সব কথা জিজ্ঞেস করার পর ওনারা আবার ওখান থেকে চলে যান। তো অ্যাম্বুলেন্সে থাকা অবস্থাতে আমি নিজে অ্যাম্বুলেন্সের চালক ভাইয়ের কাছ থেকে এই কথাটা শুনলাম। আমি নিজে ওই সময় অ্যাম্বুলেন্সে বসা, 6 জানুয়ারি রাতের বেলা, ভোর হলেই নির্বাচন, বুঝতেই পারছেন খুব বেশি দিন আগের কথা না। তো এমন একটি ব্যাপার কিন্তু আমি নিজে ওই অ্যাম্বুলেন্সে থাকা অবস্থায় প্রত্যক্ষ করেছি। এবং আমার কাছে একবার মনে হলো যে হঠাৎ করে রাস্তার একটু সাইডে কোনো কারণ ছাড়াই অ্যাম্বুলেন্সটি চলে গেল। মূলত যখনই হাতের বাম দিকে তার স্টিয়ারিংটা ঘুরিয়েছে, স্বাভাবিকভাবে হাতের বাম দিকে একটু যাবে, তো এটা স্বাভাবিকভাবে নিলেও এরকম 2 বার হওয়ার পরে উনি গাড়িটা থামিয়েছিলেন। তবে বাকি পথে আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ। তো এটা কিন্তু আমার নিজের প্রত্যক্ষ করা একটা ব্যাপার, এবং তারিখ সহ বলে দিলাম যে কবে হয়েছিল। আল্লাহর রহমতে ওই যাত্রায় কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ। তো আসলে অ্যাম্বুলেন্সে অনেক ধরনের ভয়ের ঘটনাই ঘটে। যারা অ্যাম্বুলেন্সে থাকে বা চালায়, ওই সময় উপস্থিত ছিল অ্যাম্বুলেন্সে, তারা বুঝতে পারবে যে কতটা ভয়ঙ্কর একটা ব্যাপার। একটু এলোমেলো হলেই কিন্তু গাড়িটা ভয়ঙ্কর দুর্ঘটনায় পতিত হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেছিলেন। আল্লাহ তাআলা এই ধরনের বিপদ আপদ থেকে আমাদের সবাইকে হেফাজত করুক। যিনি আমাকে ঘটনা পাঠিয়েছেন তার নাম নিশাত। তিনি ঢাকার মিরপুরে থাকেন। এবার তিনি এইচএসসি ব্যাচের ক্যান্ডিডেট এবং বিএন কলেজ থেকে তিনি আছেন। তিনি এভাবে লিখেছেন যে আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোর দলে আছি। শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি বাংলিশ লিখেছি। ভৌতিকতায় সেই 11তম এপিসোড থেকে আজ পর্যন্ত আমি আপনাদের একজন নিয়মিত শ্রোতা। ভৌতিকতায় এটাই আমার প্রথম ঘটনা। কথা না বাড়িয়ে ঘটনায় যাচ্ছি। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমার আর কোনো আপন ভাই বোন নেই। এ কারণে আমার কাজিনদের প্রতি একটা বেশ ভালোবাসা অনেক আগের থেকেই কাজ করে এবং অনেক বেশি। আমার মেজো ছেলে শুভ ছিল আমার কাজিন। আমরা 2 জন সেম এজ হওয়ার কারণে বলতে গেলে আমরা একজন আরেকজনের বেস্ট ফ্রেন্ড। আমি ঢাকায় থাকি আর শুভ আমার নানু বাড়ি পাবনার কোনো এক গ্রামে থাকে। তবে আমি বাড়ি গেলেই 2 জন মাঝরাত অবধি পুকুর ঘাটে বসে আড্ডা দেওয়া, লুকিয়ে স্মোক করা, এছাড়া আরো অনেক রকম দুষ্টামি আর আনন্দমুখর সময় কাটানোর মধ্য দিয়ে আমরা অনেক সময় টাইম স্পেন্ড করেছি। আগেই বলে রাখছি, আমি যখন ঢাকা থেকে পাবনায় যেতাম তখন ভৌতিকতার অনেক এপিসোড একসাথে শুনতে যেতাম। রাত 1টা-2টা পর্যন্ত আড্ডা দিয়ে রুমে এসে আমরা 2 ভাই হয়ে যেতাম ভৌতিকতার মনোযোগী শ্রোতা। যাই হোক, সেদিন 22 অগাস্ট রাত পেরিয়ে ফজরের আজান কেবল শেষ হলো। সারা রাত আমি বন্ধুদের সাথে গেমিং করে ঘুমাতে যাব, ঠিক এমন সময় মনে হলো আমার দরজায় কেউ নক করছে। আমি তেমন একটা ভ্রুক্ষেপ করলাম না। ঠিক তার 2 মিনিট পরই আবারও পাশের রুম থেকে আম্মু কল দিয়ে বলছে দরজাটা খোলো। আমি অনেক অবাক হয়ে তাড়াহুড়া করে দরজা খুলেই বললাম, কি হয়েছে? আরও ঠিক কিছু বলতে যাব তখনই আম্মু বলে উঠল, আমাকে থামিয়ে দিল এবং বলল, শুভ আত্মহত্যা করেছে। আম্মুর মুখে এই কথাটা শুনে আমি থমকে যাই। আমার দম আটকে যাচ্ছিল। আমি শুধু বললাম, কি হয়েছে আমার ভাইয়ের? আম্মু আমার এই অবস্থা দেখে আমাকে সান্ত্বনা দিয়ে বলল, তেমন কিছু না, শুভ খুব অসুস্থ, হাসপাতালে নেওয়া হয়েছে, চলো বাড়ি যেতে হবে। আমরা তখনই রওনা হলাম ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে। বাড়ি পৌঁছাতে প্রায় 10টা বেজে গেল। বাড়ি ঢোকার আগেই দেখতে পেলাম একটা পুলিশের গাড়ি। আমি তখনই আম্মুকে বললাম, আম্মু এখানে পুলিশের গাড়ি কেন আসছে? আর মানুষের কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? তখন আম্মু বলল, শুভ আর নেই।
আমি এক দৌড় দিয়ে বাড়িতে ঢুকেই দেখতে পাই আমার বন্ধু, আমার ভাই শুয়ে আছে বারান্দার, আর ওকে ঢেকে রাখা হয়েছে বিছানার চাদর দিয়ে। আমি ভেঙে পড়ি, মুখের ওপর থেকে চাদরটা সরিয়ে ওর মুখটা দেখি। পাশ থেকে আমার ভাবি অর্থাৎ শুভর বড় ভাইয়ের বউ বলতে শুনলাম ও নাকি গলায় দড়ি দিয়েছে। আমি এটা শোনার সাথে সাথে আমার মনে একটু খটকা লাগলো। এতদিন শুনেছি ফাঁসি নিলে নাকি জিভ বের হয়ে যায়, চোখ বড় হয়ে থাকে, মুখ কালো হয়ে সাদা হয়ে যায় বা কিছু একটা, তবে ওর মুখটা একদম স্বাভাবিক কিভাবে? মনের অজান্তে আমি তখনই বলে উঠি, আমার ভাই মরে নাই, ওকে কেউ মেরে ফেলেছে। সবাই আমাকে সান্ত্বনা দিয়ে ঘরে নিয়ে যায়। এদিকে ডোম চলে এসছে, পুলিশ পোস্টমর্টেমের জন্য লাশ নিয়ে যাবে পাবনা সদর হাসপাতালে। 20 মিনিটের মধ্যেই লাশ নিয়ে গেল। আনুমানিক বিকাল 5টায় লাশ বাড়ি নিয়ে আসা হয়। তারপর লাশ দাফন কাফন শেষ করতে করতে রাত 8টা বেজে যায়। 25শে অগাস্ট আমরা ঢাকায় ব্যাক করি। ঠিক সেদিন রাতে শুভ যে রুমে সুইসাইড করেছে সেই রুমে শুভর নানি আর মামাতো বোন ঘুমাবে বলে ঠিক করে। রাত 10টার দিকে সেই নানি ওয়াশরুমে যাওয়ার জন্য রুম থেকে বের হয়ে 2 পা এগোতেই দেখতে পায় তার থেকে 15 থেকে 20 ফিট দূরে একজন মহিলা অবয়ব উল্টো দিকে ঘুরে মাছ কাটছে। নানি এটা দেখেই তাড়াহুড়া করে রুমে ঢুকে দরজা লাগিয়ে শুয়ে পড়ে। কখন যেন নানি ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক 2টায় নানির ঘুম ভেঙে যায় হাতের সাথে কারো চুল পেঁচানোর কারণে। তার হাতে কারোর সাথে চুল পেঁচিয়ে গেছে। নানি চোখ খুলে দেখতে পায় তার নাতি বাম পাশে শুয়ে গভীর ঘুমে ঘুমাচ্ছে, আর তার চুলও বাঁধা, তবে কার চুল হাতে পেঁচিয়েছিল এটা ভাবতে ভাবতেই নানি অপর পাশে তাকিয়ে দেখতে পায় একটা মেয়ে চুল ছাড়া অবস্থায় নানির পাশে নানির দিকে ফিরে চোখ বড় করে তাকিয়ে আছে। নানি আরো লক্ষ্য করে এই মেয়েটার চুলই নানির হাতে পেঁচিয়ে আছে। নানি মোটামুটি কবিরাজি বিদ্যা জানতেন, তাই নানি মেয়েটার উদ্দেশ্যে ধমকের সুরে বললেন, কে তুই, কি চাস? তখন মেয়েটা নানিকে পাল্টা ধমক দিয়ে বলল, চুপ, একদম চুপ, কথা বলা যাবে না। এই রুমে কি করিস? আর যদি এই রুমে আসছিস তবে শুভর মতো তোকেও মেরে ফেলবো। তখন নানি দোয়া দূরত পড়তে শুরু করলে মেয়েটা ভ্যানিশ হয়ে যায়। পরদিন সকালে ঘুম থেকে উঠেই নানি তার বড় ছেলেকে অর্থাৎ শুভর বড় মামাকে ফোন করে সবকিছু বলে। মামাদের বাড়ি মুন্সিগঞ্জের কোনো এক গ্রামে। মামা একজন বড় মাপের কবিরাজ ছিল। তো মামা সব শুনে বলেন সে 2 দিন পরে আসবে, আর 2 দিন সাবধানে থাকতে হবে। 26শে অগাস্ট রাত প্রায় 11টা হবে, সবাই শুয়ে পড়েছিল। শুধু শুভর বড় ভাই আর ভাবি বসেছিল বারান্দায়। এমন সময় হঠাৎ লক্ষ্য করে বাড়ির ভেতর থেকে আমার সেজো মামার মেয়ে সুচি, বয়স 10-11 হবে, ও হাঁটতে ঘর থেকে বের হয়ে বাড়ির সীমানা অতিক্রম করে মেইন গেট খুলে বের হওয়ার চেষ্টা করছে। মেইন গেট খুলে বের হলেই সামনে আমাদের নিজস্ব একটা পুকুর, বাম পাশে একটি বাঁশঝাড়, যেখানে আজ থেকে 15 বছর আগ পর্যন্ত গ্রামের কেউ মারা গেলে তাকে কবর দেওয়া হতো। আর ডান দিকে একটু জঙ্গল টাইপের জায়গা ছিল, সেটা এখনো আছে। আমার ছোট বোন সুচি যখন মেইন গেট খুলে বের হওয়ার চেষ্টা করছিল তখনই শুভর বড় ভাই ওকে ধরে ফেলে এবং দেখতে পায় ওর চোখ বন্ধ, অর্থাৎ ও ঘুমের মধ্যে হেঁটে এসছে। ওকে যখন জিজ্ঞাসা করা হয় এত রাতে তুই কই যাস, তখন আমার বোন চোখ বন্ধ করেই বলতে থাকে, আমাকে ওরা ডাকছে, আমাকে যেতে হবে। পরে যখন ভাইয়া ওকে ধরে বাড়ির মধ্যে নিয়ে আসে, সবাইকে ডেকে তুলে কয়েকবার ঝাঁকি দেয়, তখন ঘুম থেকে জেগে যায় আর বলে, আমি এখানে কেন, আমি তো ঘুমাচ্ছিলাম। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়, তবু যেন কেউ আতঙ্কিত না হয়ে পড়ে। এ কারণে আমার মেজো খালামণি একটু ধমক দিয়ে বলে, আরে কিচ্ছু হয়নি, ওকে ভূতে ধরছে নাকি আজ এরা, এগুলা কিচ্ছু না, যাও সবাই ঘুমাও। এরপর সবাই যে যার রুমে যেয়ে শুয়ে পড়ে। আমার মেজো খালামণিও যে শুয়ে পড়ে। সে ঘুমিয়েছে 10 মিনিটের মতো হবে। ঠিক তখনই তার মনে হলো কে যেন তাকে এক হাত উঁচু করে তুলে সজোরে নিচে ফেলে দেয়। এই ঘটনায় খালামণি খুব ভয় পেয়ে যায়। সে রাতে আর কিছু হয়নি, আর খালামণি দোয়া দরুদ পরে ঘুমানোর চেষ্টা করে একটা পর্যায়ে ঘুমিয়ে যান। পরদিন বেলা 11টার দিকে শুভর মামা বাড়িতে আসেন। তিনি বাড়িতে ঢুকেই বলেন আসর বসাতে হবে।
মামা কিছুক্ষণের মধ্যেই তার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র ম্যানেজ করে আসর বসিয়ে মামা তার মতো করে কিছুক্ষণ কাজ করে কাউকে হাজির করেন। হাজির করার পর মামা প্রশ্ন করেন, কে তুই? তিনি বলেন, আমি পড়ি, আর আমরা এখানে 7 জন থাকি। মা বলেন, কেন মারলি? শুভকে মারলি কেন? উত্তরে বলে, আমি তো শুভকে মারতে চাইনি, আমি ওকে ভালোবাসি। ওর বয়স যখন 5 বছর তখন থেকে আমি ওর সাথে ছিলাম। শুভর যখন 12 বছর বয়স ছিল তখন একবার ওকে আমি আমার সাথে নিয়ে গেছিলাম আমাদের দেশে। আমি তো চেয়েছিলাম ওকে বিয়ে করতে, কিন্তু ও চাইতো না। আমার ধমক দিয়ে বলে, এসব রাখ, তুই বল শুভকে কেন মেরেছিস, কিভাবে মারলি? তখন সে বললে, আমি মারতে আসছিলাম ওর ভাবিকে, কিন্তু ও আমাকে বাধা দিয়েছিল। মা বলেন, ওর ভাবিকে কেন মারতে চাস? পরে রেগে গিয়ে বলে, বিথি কেন শুভর সাথে এত মিশত? মানে বিথি হচ্ছে শুভর বড় ভাইয়ের বউ। বিথি প্রতিদিন আমার শুভকে বিয়ে দিতে চাইতো। প্রতিদিন রাতে শুভকে আমার জন্য ওর গাছের গোলাপ ফুল ঘরে এনে রাখতো, আর সেই ফুল আমার আগে বিথি নাকে নিয়ে ঘ্রাণ নিত। এ কারণে আমি আর ওই ফুলের ঘ্রাণ নিতে পারতাম না। নীল রং আমার পছন্দ। রোজার ঈদে শুভ কেন বিথিকে নীল শাড়ি কিনে দিল? আমি সহ্য করতে পারিনি। এর জন্য বিথিকে এ পর্যন্ত 4 বার মারতে এসেছি, কিন্তু শুভ আমাকে বাধা দিয়েছে। সেদিন রাতেও আমি যখন বিথিকে মেরে ফেলার জন্য ওর ঘরে ঢুকবো তখন শুভ আমাকে আটকে ফেলে আর বলে, আমার ভাবিকে কিছু করিস না, যা করার আমাকে কর। কিসের এত টান, কিসের এত ভালোবাসা? এর জন্য আমি শুভকে মেরে ফেলেছি। মামা সব শুনে বললো, কিভাবে মারছিস? বললো, আমার হাতের নখ আর গলায় চেপে ধরেছিলাম। ছটফট করছিল, কিন্তু বেশিক্ষণ সুযোগ দিইনি, এক ঝটকায় শেষ করে দিয়েছি। আর তারপর ওর গলায় দড়ি লাগিয়ে ঝুলিয়ে দিই, বাস শেষ। পরক্ষণেই পরীটা বলে ওঠে যে, ওকে যে কবর দিয়ে আসলি, ওর লাশ তো কবরে নেই, ওকে আমি কবর থেকে তুলে আমার সাথে নিয়ে এসেছি, এই দেখ। ঠিক তখন মামা দেখতে পায় শুভর লাশ ওই পরীটার কোলে। মুচকি একটা হাসি দিয়ে আছে শুভ। এই দৃশ্য শুধুমাত্র মামা দেখতে পাচ্ছিলেন। তখন মামা এই দৃশ্য সহ্য করতে না পেরে পরীটাকে তাড়িয়ে দেয় আর বাড়ি বন্ধ করে। বাড়ির সবাইকে তাবিজ দিয়ে দেয় আর বলে, ভাবি যেন সাবধানে থাকে, আর 41 দিন যেন নিশাত অর্থাৎ আমি আর ভাবি এই বাড়িতে না আসি। ওই মামাটা আমার কথা বলার কারণ ছিল, কারণ শুভর সব থেকে ক্লোজ ছিলাম আমি, তাই আমার উপরে ওদের নজর যেন পড়তে না পারে এই জন্য মামা সাবধান করেছিলেন। এরপর আর এই পর্যন্ত আমি আমার বাড়িতে যাওয়া হয়নি। তবে ঢাকায় নিজ বাসায় মাঝে মাঝে গভীর রাতে ফিল করতাম হয়তো কেউ আমার আশেপাশে আছে। হয়তো ওই ঘটনার পর থেকে গভীর রাতে ফিলটা বেশি বেড়েছে, নয়তো দূর থেকে আমার দিকে কেউ তাকিয়ে আছে। আমি কোনো কিছুই ঠিক মতো মনে রাখতে পারছিলাম না। আম্মু যখন কিছু আমাকে বলতো সেটা 10 মিনিট পরে আমি ভুলে যেতাম। তবে শুভর মারা যাবার 40 দিন পর থেকে আমি অনেকটা স্বাভাবিক হয়েছিলাম। কিন্তু একদিন ভাবি আমাকে ফোন দিয়ে বললো, সে নাকি যখনই শুভর কথা মনে করে তখনই তীব্র আতরের ঘ্রাণ পায়। বাজে স্বপ্ন দেখার কারণে রাতে ঘুমাতে পারে না। আর এদিকে রাত হলেই বাড়িতে আবার নাকি কিছু কিছু তাণ্ডব শুরু হয় এরকম কিছু কেউ ফিল করেছিল। সবাই তাদের আশেপাশে কাউকে খুব স্ট্রংলি ফিল করত। আমার মেজমামা অর্থাৎ শুভর আব্বু প্রতিদিনই নানা ধরনের শব্দের কারণে ঘুম থেকে জেগে যেতেন। এর মাঝে এক রাতে শুভর বাবা মানে আমার মেজমামা স্বপ্নে এসে বলে, বাবা তুমি ভয় পেও না, আমি ঠিক আছি, আমার জন্য দোয়া করো। এতটুক পর্যন্তই স্বপ্নে দেখা। এরপর থেকে সমস্যাটা অনেকটা কমে গেছে, কিন্তু শুভ তো আর বেঁচে নেই এই পর্যন্ত। এরপরে আবার যদি কিছু ঘটে অবশ্যই আপনাদেরকে জানাবো। ঘটনাটা সিলেক্ট হলে আমাকে জানাবেন। থ্যাংক ইউ ভাইয়া। এবং আপনার ঘটনাটা আমরা শেয়ার করলাম। জাস্ট এতটুকু বলবো যে এই ধরনের ঘটনাগুলো মাঝে মধ্যে এরা একটু ডিফারেন্টভাবে রিপ্রেজেন্ট করে এবং তারা একটু মায়ার জালে ফেলে বোঝাতে চায় তারাই মেরে ফেলেছে। আসলে এই মৃত্যুর খেলা তো সবকিছু আল্লাহর হাতে, আল্লাহই প্ল্যান করে নিয়ে গেছেন। অনেক সময় দেখা যায় যে তারা অনেক কিছু বোঝাতে চায়, তাদের নিজেদের স্ট্রং অবস্থা বোঝাতে চায়। কি হয়েছে সেটা তো আমরা কেউ জানি না, আপনিও জানেন না। এবং আপনি বলছেন যে শুভ আত্মহত্যা করেছে, সেটুক পর্যন্তই থাকলে মনে হয় ভালো। বাকি যে ঘটনাগুলো ঘটেছে সেটা অনেকটা লোকচক্ষুর আড়ালেই ঘটেছে। তো আপনার এই ঘটনার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। এবং আমি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। যিনি আমাকে ঘটনা পাঠিয়েছেন তার নাম বলছি,
তার নাম হচ্ছে সাফিন। তিনি লালবাগ নবাবগঞ্জ থেকে আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন। আপনাদের ঘটনাগুলোই পড়ছি আমি। আসসালামু আলাইকুম আলিফ ভাই, আশা করি ভালো আছেন। আমি সাফিন পুরান ঢাকা লালবাগ থেকে বলছি। সেই 10তম এপিসোড থেকে আপনাকে শোনা ভালো লাগার অন্যতম নাম হয়ে গেছে ভৌতিকতা। কাজের সময় কানে হেডফোন লাগিয়ে ভৌতিকতা না শুনলে আমার কাজে কোনো গতি আসে না। ভৌতিকতা জীবনের এমন একটা অংশ হয়ে পড়েছে, এখন 116তম এপিসোডে সামির ভাইয়ের সাভারের ঘটনা শুনতে শুনতে লিখছি। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। ভৌতিকতার প্রতিটি এপিসোড আমার কম করে হলো 2 থেকে 3 বার শোনা হয়। ধন্যবাদ জানাই আব্দুর রব ভাইকে, রেফায়েত ভাইকে এবং জাহিদ ভাইকে, যাদের ঘটনা শুনলে ভৌতিক অভিজ্ঞতার সাথে ইসলাম এবং ইমানেরও জোর আসে। ঘটনাটা 2014 সালের এপ্রিল মে মাসের দিকে। আমরা তখন এলিফ্যান্ট রোডের কোন একটা তেলের গলিতে থাকি, ভোজ্য তেলের গলিতে। ঘটনাটি ভৌতিক কিনা আমি জানি না, তবে আজও তা আমার কাছে রহস্যময়। তখন আমি কেবলই এসএসসি পরীক্ষা শেষ করে তাবলিগের 40 দিনের চিল্লা দিয়ে বাসায় ফিরেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার আমার উপর আল্লাহ তাআলা এতটাই আমি হেদায়েতপ্রাপ্ত হয়েছিলাম এবং রহমতপ্রাপ্ত হয়েছিলাম যে প্রতিদিন ফজর নামাজের সময় আমি মুয়াজ্জিমের আগে উপস্থিত থাকতাম মসজিদের গেটে। আমি উপস্থিত হওয়ার পর মুয়াজ্জিম সাহেব আসতেন, মুয়াজ্জিম সাহেব আজান দিতেন, আমি সুন্নত শেষ করে আল্লাহর কাছে মোনাজাত ধরতাম। ঠিক ইমাম সাহেব নামাজের দাঁড়ানোর 1 সেকেন্ড আগে কিভাবে যেন মোনাজাতটা শেষ হতো, আর মাঝখানের এই 20-25 মিনিট আমার কাছে 2-3 মিনিটের মতো লাগতো। তাহাজ্জুদ সহ অন্যান্য আমল দিনে 24 ঘন্টার ভেতর 15-16 ঘন্টায় আমি মসজিদের মধ্যে বিভিন্ন আমলে সময় কাটাতাম। 2 রাকাত নফল নামাজ পড়তে সময় নিতাম অনেক সময়। এতটাই আমলদার হয়ে পড়েছিলাম আমি বোঝাতে পারবো না। ঘটনাটা ফজরের নামাজে যাওয়ার সময়ের পথে আমাদের গলির ঘটনা। আমাদের গলির ঠিক মাঝখানে হালকা অন্ধকার একটা স্থান ছিল, যেটা পার করতে আমার খুব ভয় লাগতো। কোনোভাবেই সেই স্থানটা আমার পার করার সাহস ছিল না। কিন্তু হঠাৎ একদিন ফজর নামাজ পড়তে নিচে নেমে দেখি বাসার নিচে মাঝারি সাইজের একটি কুকুর বসে আছে। আমি নামাজ পড়ি, আমার থেকে 5 থেকে 6 ফিট দূরত্বে সে হাঁটা শুরু করে এবং অন্ধকার স্থানটি পার করে সে ঠিক গলির মাথায় মেইন রোড পর্যন্ত এগিয়ে দিয়ে আসতো। আর ঘটনাটা ঘটতো ফজরের আজানের 5 থেকে 10 মিনিট আগে। এইভাবে প্রতিদিনই ঘটনাটা ঘটতে লাগে। একটা বিষয় ছিল, আমি সেই গলিটিতে 2008 সাল থেকে থাকতাম এবং গলিটির প্রায় অনেকগুলো কুকুরকে দেখতাম, তো আমার চেনা ছিল। কিন্তু সেই কুকুরটাকে আমি আগে পরে কখনো দেখতাম না। দিনের বেলাতেও অনেক খুঁজেছি, পাইনি, শুধু ফজরের সময় দেখা পেতাম। এভাবে অনেকদিন চলতে লাগলো। কিন্তু যখন আমি কলেজে ভর্তি হই, পড়াশোনা সহ বিভিন্ন চাপে আমার আমল কমে গেল। হঠাৎ সে আসা বন্ধ করে দেয়। তারপর আমি অনেকভাবে আমল বাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু হচ্ছিল না এবং আমি তারও দেখা পাচ্ছিলাম না। আজ অবধি আমি তার দেখা পাইনি, আর দেখা পাবই বা কিভাবে? তখনকার মতো আমল 2023 অবধিও করতে পারিনি। জানি না সেটা কোনো কুকুর ছিল নাকি উপর আল্লাহ প্রদত্ত অন্য কোনো মাখলুক, তবে ওই প্রাণীটি সেই কয়টা মাসের জন্য আমার সাথে চলা খুব ভালো সঙ্গী হয়েছিল। ঠিক সেই কুকুরটি আসা বন্ধ করে দেওয়ার পরের ঘটনা বলছি। আমাদের সেই বাসাটাও কম ভৌতিক অথবা রহস্যময় ছিল না। আমরা 3 তলায় থাকতাম এবং 4র্থ তলায় ছিল ছাদ। 3 তলাতেই ছিল গেট, যা সবসময় তালা মারা থাকতো, যার চাবি আমাদের এবং পাশের ফ্ল্যাটের বাড়িওয়ালা আন্টি ব্যতীত কারো কাছে থাকতো না। সুতরাং ছাদে অন্য কারো ওঠা অসম্ভব ছিল। ছাদে কারো দৌড়াদৌড়ি তখন নিত্য নৈমিত্তিক বিষয় ছিল। এমন হয়েছে, মশলা বাটা, রান্না বান্না অথবা দৌড়াদৌড়ির শব্দ পেয়ে সাথে সাথে ছাদে গিয়েছি দেখার জন্য কেউ আছে কিনা। ছাদের গেট খোলার আগ মুহূর্তে শব্দ পাচ্ছি। গেট খোলার পর দেখতে আমার কিচ্ছু নেই, পুরো ছাদ খা খা করছে। এমন একবার না, এটা বহুবার করেছি, কিছুরই দেখা পাইনি। আমাদের বাসার অনেকেই অনেক কিছু বলে দেখেছিল, কিন্তু আমি অথবা আমার পরিবারের কেউ কখনো দেখিনি। একবার আমাদের বাসায় এক ভাই রাতে ছাদে উঠেছিল। উঠেই সে দেখে বিশাল আকৃতির গলা কাটা একটা ঘোড়া দাঁড়িয়ে আছে। দেখার সাথে সাথে সে দৌড়ে নিচে নেমে আসে। আমি প্রায় বারান্দায় ঘুমাতাম। ওই দিনও প্রচুর গরমের জন্য আমি আমার রুম ছেড়ে আম্মু বাবাকে বলে তাদের বারান্দায় বিছানা করে ঘুমিয়েছিলাম। রুমের খাটে ছিল আম্মু বাবা, আর নিচে আমাদের একটা ছোট কাজের মেয়ে ছিল।
ওই দিন ছাদে অন্যান্য দিনের তুলনায় প্রচুর পরিমাণে দৌড়াদৌড়ির শব্দ হচ্ছিল। এতটাই শব্দ হচ্ছিল যে আমি ঘুমাতে পর্যন্ত পারছিলাম না। ফজরে উঠতে হবে শব্দের জন্য না ঘুমাতে পেরে মেজাজও খারাপ হচ্ছিল। কিন্তু এইভাবেই আমি একটা সময় ঘুমিয়ে পড়ি। রাত নাকি 3টা অথবা 3:30 হবে, বাবা হঠাৎ করে উঠে ডিম লাইটের আলোতে দেখতে পায় আমি চোখ বন্ধ করে আমাদের ওই কাজের মেয়ের বিছানার চারপাশে বৃত্তাকার ভাবে ঘুরছি। ঘুরতে ঘুরতে একবার সোফাতে, একবার আম্মুর বালিশের নিচে, আর একবার কাজের মেয়ের বালিশের নিচে যেন কি জানি খুঁজছি। ওই দিন ব্যতীত আগে অথবা আজ অব্দি আমার কখনোই ঘুমে হাঁটার বদ অভ্যাস ছিল না। তখন বাবা আমাকে ডাক দেয়। আমি কোনো সাড়া না দিয়ে আমার মতো ঘুরছিলাম। বাবা আমাকে ধরে এনে বিছানার উপর বসায় এবং আম্মু উঠে যায়। আমাকে ডাকা হচ্ছে, বিভিন্নভাবে সূরা পড়া হচ্ছে, ঝাড়া হচ্ছে, কিন্তু আমি চোখ বন্ধ করে বসেছিলাম। বাবা পানিতে সূরা পরে ফু দিয়ে আমাকে খাওয়ানোর চেষ্টা করেছিল। ঠিক তখনই আমি আমার বাবার হাত থেকে সেই মেলামাইনের গ্লাসটি 7-8 ফিট দূরত্বে থাকা দেয়ালে একটা জোরে চিৎকার করে ছুঁড়ে মারি এবং মেলামাইনের সাথে সেই গ্লাসটির সাথে সাথে ভেঙে টুকরো হয়ে যায়। আমার সেন্স চলে আসে। সেদিন আর নামাজ পড়া হয়নি আমার। আম্মু পরে আমাকে ঝাড়তে ঝাড়তে ঘুম পাড়িয়ে দেয়। ওই দিনের পর আর কোনোদিন বারান্দায় ঘুমানোরও আমার দুঃসাহস হয়নি। লাইফে ফার্স্ট শেয়ার করলাম ঘটনাটা। কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কেবলই 19 বছর বয়সে আমার মাকে 2015 সালে ব্লাড ক্যান্সারে হারাই এবং বাবা 2020 সালে হার্টের সমস্যায় মারা যান। আমার বাবা আমার জন্য দোয়ার দরখাস্ত রইল। ভালো থাকবেন। অবশ্যই আপনার জন্য দোয়া থাকলো এবং আমি চাইবো যে আপনি আগের মতো সেইভাবেই আমল আপনি বাড়িয়ে দেন। আমি একটা ছোট্ট ঘটনা শেয়ার করব। সেটা যেহেতু 2টা ঘটনাই আমি পড়লাম, একটা ঘটনা আপনারা শুনলেন যে আত্মহত্যা করেছে। আমাদের এলাকায় একটা আত্মহত্যা হয়েছিল, সুইসাইড হয়েছিল। এই আত্মহত্যাগুলোকে আসলে অনেকে বলে যে সন্ধ্যার সময় ছাদে যেও না, শয়তান ধাক্কা দিয়ে ফেলে দিবে। এটা কিন্তু খুব প্রচলিত একটা কথা আমাদের মুরব্বীদের সাইটে, এবং তারা এটা মানতেন যে সন্ধ্যার সময় এটা সত্য কথা। সন্ধ্যার সময় আত্মবিচরণ অনেক বেশি, এবং আমি এটা অনেকবার অনেকজনের কাছে শুনেছি এবং রেফায়েত ভাই আমাকে বলেছে। এটা আমাদেরই এলাকার একটা ঘটনা। আসলে এলাকা টু এলাকা পাশাপাশি ভ্যারি করে, এবং আমাকে বলেছিলেন আমারই এক ক্লোজ জুনিয়র ভাই। সে আমাকে বলেছিল যে আলী ভাই একটা ঘটনা আছে। এটা আমি তখন কালেক্ট করি যে তখন 2003-04 হবে। আমি তখন ক্লাস 10-এ পড়ি। তো এসএসসির আগের ঘটনা তখন কালেক্ট করেছিলাম। তো মনে পড়লো আজকে সেটা। আমাদের এলাকারই পাশে এক এলাকায় এক আঙ্কেল ছিল। তো আমরা ওই দিন রাতের বেলা আমরা সবাই এসএসসি পরীক্ষার আগ মুহূর্তে কিছু ফ্রেন্ডের সাথে দেখা সাক্ষাৎ করেছিলাম। তখন ওই ছোট ভাইটা, তখনও আমাদের থেকে 3 বছরের জুনিয়র, ও আমাদেরকে এসে বললো যে ওই বাড়িতে একটা মেয়ে আত্মহত্যা করেছে, যাবেন নাকি? চলেন, পুলিশের একাকার অবস্থা। তো আমরা খুব আমিও ছিলাম। আমরা খুব সবাই মিলে ডাট মেরে ওই বাড়িতে যাই যে দেখি কি অবস্থা হয়েছে। ওই মেয়েটা আত্মহত্যা করেছে। তো ওই মেয়েটাকে অনেকেই চিনতো। আমরা যখন যাওয়ার পর দেখি পুলিশের গাড়ি। মেয়েটা তখন মাত্র ক্লাস 7-এ পড়ে, এবং মেয়েটার সম্ভবত কোনো একটা সম্পর্ক ছিল যেটা নাকি বাবা মা সহ্য করতে পারে না। এই সম্পর্কটা কি ছিল সেটা আমরা জানতে পারিনি। এটা কি ধরনের সম্পর্ক ছিল। পরে ছাদ থেকে পড়ে মেয়েটা সুইসাইড করে। এখন আমরা এমন মানুষ যে আমরা কিন্তু জানি না মেয়েটা কিভাবে মারা গেছে। ওইটা ওই মৃত্যুর সময় অবস্থায় আল্লাহ ছাড়া এবং আর ওই যে বান্দা মারা গেছেন সে ছাড়া কেউ জানে না। এখন যিনি মারা যাচ্ছেন সে কিন্তু আর ব্যাক করছেন না আমাদের কাছে, সুতরাং আমরা বলতে পারবো না যে সে কিভাবে মারা গেছে। আমাদের সামনে মাঝে মধ্যে এই ধরনের মায়া আসতে পারে। যাই হোক, পরে এই লাশটা নিয়ে যায়। পরে আমরা রাতের বেলা ওই জায়গায় প্রায় রাত 2টা পর্যন্ত সময় কাটাই। আমার বাসায় জানতো সবাই। তো রাত 2টা পর্যন্ত কিন্তু আমরা ওই জায়গায় সময় কাটাই, এবং ওই যেটুকু লাশ নিয়ে গেছে ওই বাসার মধ্যে আশপাশের লোকজনদের ভিড়। আগে যখন মানুষ মারা যেত ওই সময় মানুষরা এক জায়গা থেকে আরেক জায়গায় ভিড় করে একাকার অবস্থা ছিল। এখন তো কেউ মারা গেলে টেরই পায় না কেউ, এবং কেউ মারা গেলে কাছেও আসে না, কত কিছুর ভয়। তো আমি জাস্ট এতটুকু বলবো যে এই ধরনের মৃত্যুগুলা কিন্তু আমাদের দেশে হরহামেশাই হয়ে যাচ্ছে। সেগুলোকে শাক দিয়ে মাছ ঢাকা। অনেকে বলে যে আমি মেরেছি। এই ধরনের জিনিসপত্র যদি কাউকে হাজির করা হয় সে বলতে পারে। আবার ওই যে দেখালেন বলে যে লাশ হাতে করে নিয়ে এসছে কবর থেকে উঠিয়ে,
হয় অনেক সময় এগুলি আর সম্ভব না, এগুলি মায়ার, অবশ্যই এগুলি মায়ার খেলা। তারপরও কিছু কিছু ঘটনা তো ঘটছে। তো আশপাশে যেসব ঘটনা ঘটছে সেগুলো আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন যদি আপনার কাছে থেকে থাকে। আজকের ঘটনাটি পাঠিয়েছেন রাজশাহীর একজন শ্রোতা। তার অনুরোধে তার নাম পরিবর্তন করা হয়েছে। আমরা তাকে রায়হান নামে উল্লেখ করব। রায়হান লিখেছেন, আমি কোনোদিনও ভূত প্রেতে বিশ্বাস করতাম না। কালো জাদু, তাবিজ, ঝাড়ফুঁক সব কিছুতেই আমি কুসংস্কার ভাবতাম। কিন্তু 2018 সালের একটি ঘটনার পর আজও মাঝরাতে ঘুম ভেঙে গেলে আমি প্রথমে নিজের মুখটা আয়নায় দেখি, কারণ আমি নিশ্চিত হতে চাই আয়নায় যে মানুষটাকে দেখেছি সে সত্যি আমি কিনা। আমি তখন একটি সফটওয়্যার কোম্পানিতে কাজ করতাম। অফিসের কাজে আমাকে প্রায় দেশের বিভিন্ন এলাকায় যেতে হতো। একদিন খবর এলো আমাদের কোম্পানির একটি পুরনো জমিদার বাড়ি সংস্কারের কাজ শুরু হবে। সেখানে ইন্টারনেট ও নিরাপত্তা ব্যবস্থা বসাতে হবে। লোকেশনটা ছিল একবারই নির্জন, চারপাশে বিশাল বাগান, বাজার, পুরনো কবরস্থান আর প্রায় 200 বছরের পুরনো একটি প্রাসাদ। লোকজন বলল সন্ধ্যার পর ওই বাড়িতে নাকি কেউ থাকে। আমি হেসে উড়িয়ে দিলাম। প্রথম দিন বিকেলে পৌঁছে দেখি বাড়িটার ভিতরে অদ্ভুত রকমের ঠান্ডা, বাহিরে আবার প্রচন্ড গরম। কিন্তু ভিতরে ঢুকতেই মনে হলো যেন এসির মধ্যে চলে এসেছি। কেয়ারটেকার কাদের চাচা বললেন, বাবা সূর্য ডোবার আগে কাজ শেষ করিলেন। আমি বললাম, কেন? তিনি শুধু বললেন, সব প্রশ্নের উত্তর জানলে মানুষ বাঁচে। রাত 8টার দিকে আমার কাজ শেষ হল, কিন্তু গাড়ি আসতে দেরি হবে, তাই বাধ্য হয়ে অপেক্ষা করতে লাগলো। বিদ্যুৎ ছিল, লাইট জ্বলছিল, মনে হচ্ছিল বাড়ির প্রতিটা করিডোরে কেউ একজন দাঁড়িয়ে আমাকেই দেখছে। হঠাৎ দ্বিতীয় তলা থেকে কারো হাঁটার শব্দ পেল। আমি ভাবলাম হয়তো কেয়ারটেকার। ডেকে বললাম, চাচা। কোনো উত্তর নেই। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। ভিতরে ঢুকে দেখি একটি বিশাল কালো কাপড়ের ঢাকা আয়না। ঘরের চারদিকে লাল রঙে আঁকা অদ্ভুত অদ্ভুত সব চিহ্ন। মেঝেতে শুকনো মোমবাতি আর পোড়া ধূপের গন্ধ। আমি ভাবলাম কেউ হয়তো সিনেমার শুটিং করছে। ঠিক তখন আমার পিছনে কেউ খুব ধীরে ধীরে কেউ ফিসফিস করে বলল, কাপড়টা সরিও না। আমি সঙ্গে সঙ্গেই ঘুরে দাঁড়ালাম। কেউ নেই, পুরো ঘর ফাঁকা। কৌতূহল মানুষকে বিপদে ফেলে, আমিও ব্যতিক্রম ছিলাম। ধীরে ধীরে আয়নার উপরে কালো কাপড়টা টেনে নামিয়ে দিলাম। তারপর যা দেখলাম তা আমি আজও বলতে পারিনি। আমি আয়নার দিকে তাকিয়েছিলাম। প্রথমে মনে হলো আমার নিজের প্রতিবিম্বই দেখছি, কিন্তু কয়েক সেকেন্ড পর বুঝলাম কিছু একটা ঠিক নেই। আয়নায় আমার প্রতিচ্ছবি দাঁড়িয়ে আছে, কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি সে সেখানে দাঁড়িয়ে নেই। আমি ডান হাত তুললাম, আয়নার ভিতরের মানুষটাও হাত তুলল, কিন্তু এক মুহূর্ত দেরিতে যেন সে আমাকে অনুসরণ করছে, বরং আমার নকল করার চেষ্টা করছে। আমি ভয়ে এক পা পিছিয়ে গেলাম। আর ঠিক তখনই আয়নার ভিতরের রায়হান হাসল, কিন্তু আমি হাসিনি। আমার বুকের ভিতর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আমি চোখ বন্ধ করে আবারও খুললাম। এবার সবকিছুই স্বাভাবিকই ছিল, আয়নায় শুধু আমি। ঠিক তখনই আমার ফোন বেজে উঠল। স্ক্রিনে কাদের চাচার নাম। আমি ফোন ধরতেই ওপাশ থেকে তার কাপা গলা, বাবা তুমি কি ওই ঘরে গেছো? আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে জানলেন? কিছুক্ষণ চুপ থেকে তিনি বললেন, ওই ঘরের আয়নাটা 30 বছর ধরে কাপড় দিয়ে ঢাকা ছিল, কেউ ওটা খোলে না। আমি বললাম, কেন? তিনি ফিসফিস করে বললেন, কারণ ওই আয়নায় মানুষ নিজের মুখ দেখতে পায় না। হঠাৎ ফোনের উপাস থেকে একটি বিকট শব্দ হল, যেন কেউ ভারী কিছু ফেলে দিল। আমি বললাম, চাচা চাচা। কোনো উত্তর নেই। তারপর একটা অন্য গলা শোনা গেল, একটা মেয়ের গলা।
রায়হান। আমি কণ্ঠটি শুনে ভয়ে যেন জমে গেলাম, কারণ ওই গলাটি আমি আগে কখনো শুনিনি, কিন্তু সে আমার নাম জানে কিভাবে। আমি দ্রুত ঘর থেকে বের হয়ে নিচে নামতে লাগলাম। সিঁড়ির মাঝখানে এসে দেখি কাদের চাচা দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখে অদ্ভুত একটা ভয়। তিনি আমার দিকেই তাকিয়ে বললেন, তুমি কি ওকে দেখেছো? আমি বললাম, কাকে? তিনি ধীরে ধীরে দ্বিতীয় তলার দিকে ইশারা করলেন, তারপর বললেন, যে তোমার মতো দেখতে। আমার শরীর যেন অবশ হয়ে গেল। আমি বললাম, আপনি কি বলছেন? কাদের চাচা একটা পুরনো কাঠের বাক্স খুললেন, ভিতর থেকে বের করলেন কিছু পুরনো ছবি। একটা ছবিতে দেখা গেল এই বাড়ির আগের মালিকের পরিবার। ছবির এক পাশে দাঁড়িয়ে আছে এক যুবক, আর তার পাশে একটা কালো আয়না। কাদের চাচা বললেন, এই ছেলেটার নাম ছিল আরমান। সে কালো জাদু শিখেছিল। সে বিশ্বাস করত মানুষের আত্মার একটি ছায়া থাকে, আর সেই ছায়াকে ধরে রাখা যায়। আমি ছবিটার দিকে তাকিয়ে রইলাম, কারণ ছবির পিছনেই লেখা ছিল, যে আয়নার উপাসে যায় সে আর আগের মানুষ থাকে না। ঠিক তখনই উপর থেকে আবারও একটি শব্দ ভেসে এলো। কেউ হাঁটছে, কিন্তু এবার শব্দটা আসছে সিঁড়ির দিয়ে নামবার। কাদের চাচা আমার হাত শক্ত করে ধরে বললেন, বাবা, পিছনে তাকিও, কারণ যদি সে দেখে তুমি তাকে দেখেছো, তাহলে সে আর আয়নার ভিতরে থাকবে না। আমি আর কাদের চাচা নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম, কিন্তু সিঁড়ির শেষ ধাপে এসে কারো পায়ের শব্দ থেমে গেল। তারপর আমার ঠিক পিছন থেকে একটি পরিচিত কণ্ঠ বলল, রায়হান, তুমি তো আমাকে ভেতরে রেখে চলে যাচ্ছিলে। পেছন থেকে নিজের নাম শুনে আমার শরীরের সব শক্তি যেন শেষ হয়ে গিয়েছিল, কারণ ওই গলাটা ছিল আমার নিজেরই। কাদের চাচা আমার হাত চেপে ধরে ফিসফিস করে বলল, পিছনে তাকাবে না বাবা, যাই হোক তাকাবে না। কিন্তু মানুষের কৌতূহল অনেক সময় ভয়ের থেকেও অনেক বড় কিছু হয়ে যায়। আমি ধীরে ধীরে পিছনে তাকালাম। সিঁড়ির মাঝখানে একজন দাঁড়িয়ে আছে, অন্ধকারের মধ্যে। মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু শরীরের গঠন, পোশাক, এমনকি হাতের ঘড়িটাও সব আমার নিজের মতো। সে ধীরে ধীরে আলোতে এগিয়ে এলো, আর আমি দেখলাম ওটা আমি। কিন্তু আমার মতো দেখতে সেই মানুষটার চোখ দুটো অস্বাভাবিক কালো। সে মুচকি হেসে বলল, অনেকদিন ধরে অপেক্ষা করছি। আমি কাঁপা গলায় বললাম, কে তুমি? সে উত্তর দিল, আমি সেই রায়হান, যে তোমার আগে ছিল। কাদের চাচা হঠাৎ চিৎকার করে উঠলেন, এটা সম্ভব না। তিনি আমাকে টেনে নিচে নিয়ে যেতে লাগলেন। পিছন থেকে সেই জিনিসটা হাসতে হাসতে বলল, কাদের, তুমি তো জানো এই বাড়িতে নিয়ম ভাঙলে কি হয়। আমরা নিচের ঘরে এসে দরজা বন্ধ করলাম। কাদের চাচা হাঁপাতে হাঁপাতে বললেন, এই আয়নাটা আসলে সাধারণ আয়না। প্রায় 70 বছর আগে আরমান নামের এক লোক কালো জাদুর মাধ্যমে এটি বানিয়েছিল। তার বিশ্বাস ছিল মানুষের একটা দ্বিতীয় সত্তা থাকে, একটা অন্ধকার সত্তা। আমি জিজ্ঞেস করলাম, তাহলে ওই জিনিসটা কি? কাদের চাচা বললেন, ওটা তোমার ছায়া। কিন্তু শুধু ছায়া না, ওটা তোমার ভয়, রাগ, লোভ আর অন্ধকার দিক দিয়ে তৈরি একটি আলাদা অস্তিত্ব। হঠাৎ ঘরের বাতিটা নিভে গেল, চারদিকে অন্ধকার। তারপর দরজার উপাস থেকে এক শব্দ, কেউ দরজায় আঘাত করছে। আমি মোবাইলের আলো জ্বালালাম। দেয়ালের দিকে আলো পড়তেই দেখি দেয়ালে একটি লেখা ফুটে উঠেছে, যেন কেউ কালো কালি দিয়ে লিখেছে, একজন বাহিরে থাকবে, একজন ভেতরে যাবে। কাদের চাচার মুখ যেন তখনই ফ্যাকাশে হয়ে গেল। তিনি বললেন, আজ রাত শেষ হওয়ার আগে আয়না একজনকে নিজের করে নেবে। ঠিক তখনই আমার ফোনে একটি ভিডিও চালু হয়ে গেল। আমি তো কোনো ভিডিও চালু করিনি। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে এই একই ঘর, এই একই রাত, আর ভিডিওর মধ্যে আমি নিজেই দাঁড়িয়ে আছি। কিন্তু ভিডিওর রায়হান ক্যামেরার দিকে তাকিয়ে বলছে,
যদি তুমি এটা দেখো তাহলে বুঝবে আমি আর আসল রায়হান নই। এরপর পরেই হঠাৎ ভিডিওটি বন্ধ হয়ে গেল আর দরজার উপাস থেকে আমার নিজের গলা শোনা গেল, দরজা খোলো। আমি বাইরে আটকে গেছি। কাদের চাচা আমার দিকে তাকালেন, তারপর খুব ধীরে ধীরে বললেন, বাবা তাহলে তুমি কি? কাদের চাচার ওই একটা প্রশ্ন আমার মাথার ভিতরে বারবার ঘুরছিল, তাহলে তুমি কি? আমি কিছু বলতে পারছিলাম না, কারণ প্রথমবারের মতো আমার নিজের অস্তিত্ব নিয়েই সন্দেহ হচ্ছিল। আমি হাতের দিকে তাকালাম, আমার হাত, আমার ঘড়ি, আমার শরীর সবকিছুই আমার, কিন্তু যদি দরজার উপাসের মানুষটা আমি হই, দরজায় আবারও শব্দ। তারপর আমার গলা, চাচা দরজা খোলো। ওই লোকটা আপনাকে মিথ্যা বলছে। কাদের চাচা চোখ বন্ধ করে কিছু একটা পড়তে লাগে। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি পড়ছেন? তিনি বললেন, যে মন্ত্র দিয়ে এই জিনিসটা একসময় আটকিয়ে রাখা হয়েছে। হঠাৎ দরজার নিচ দিয়ে কালো ধোঁয়ার মতো কিছু একটা ঢুকতে শুরু করলো। ঘরের বাতাস যেন ভারী হয়ে গেল, আমার মাথা ঘুরতে লাগলো। তারপর দেয়ালের উপর একটা ছায়া পড়লো, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ছায়াটা আমার নিজেরই ছিল। ছায়াটি দাঁড়িয়েছিল আমার থেকে আলাদা দিকে। কাদের চাচা ভয়ে পিছিয়ে গেলেন। তিনি বললেন, এটা অসম্ভব, এত বছর পরও ওর শক্তি কমেনি। আমি জিজ্ঞেস করলাম, কার শক্তি? কাদের চাচা ধীরে ধীরে বললেন, আরমানের। তিনি জানালেন, আরমান শুধু কালো জাদু করত না, সে বিশ্বাস করত মানুষকে অমর করার একটা উপায় আছে। তার ধারণা ছিল মানুষের আত্মাকে যদি আয়নার মধ্যে আটকিয়ে রাখা হয় তাহলে মৃত্যু তাকে ছুঁতে পারবে না। কিন্তু সেই পরীক্ষায় সে নিজের আত্মাকে অর্ধেক হারিয়ে ফেলে, আর সেই অর্ধেক বেঁচে ছিল ওই আয়নার ভিতরে। হঠাৎ ঘরের দরজা নিচ থেকেই খুলে গেল, বাইরে কেউ নেই, শুধু করিডোরের শেষে সেই কালো আয়না। কিন্তু এবার এই আয়নাটা দ্বিতীয় তলায় আর নেই, এটি আমাদের ঠিক সামনে। আয়নার ভিতরে আমি দেখলাম দুজন রায়হান দাঁড়িয়ে আছে, একজন আমি, আরেকজন সে আমার মতো দেখতে। আয়নার ভিতরে সেই মানুষটা বলল, তুমি জানো না তুমি কতদিন ধরে আমার জায়গায় বেঁচে আছো। আমি চিৎকার করে বললাম, মিথ্যা। সে এক বিকট হাসি দিল, তারপর বলল, তাহলে তোমার ছোটবেলার কথা মনে আছে? আমি থেমে গেলাম, কারণ আমার ছোটবেলার একটা ঘটনা আমি কখনো কাউকে বলি। সে বলতে শুরু করলো, 7 বছর বয়সে তুমি পুকুরে পড়ে গিয়েছিলে, 3 মিনিট তোমার কোনো শ্বাস ছিল না, আর যখন তুমি চোখ খুলেছিলে তুমি আগের মতো ছিলে না। আমার মাথায় হঠাৎ কিছু ঝলক দিয়ে উঠল, একটা অন্ধকার ঘর, একটা পুরনো আয়না, আর একটা কণ্ঠ। সে বলছে, তোমার জায়গাটা আমি রাখলাম। আমি পিছিয়ে গেলাম। কাদের চাচা আমার দিকে তাকিয়ে শুধু একটা কথা বলল, বাবা তোমার জন্মের আগে থেকে এই আয়না তোমাকে চিনত। ঠিক তখনই আয়নার ভিতরে রায়হান হাত বাড়িয়ে দিল আর বলল, এসো, তোমার আসল জীবনটা তোমাকে ফিরিয়ে দিই। আমি বুঝতে পারছিলাম না আমি কি সত্যিই রায়হান, নাকি আমি শুধু কারো ধার করা একটা জীবন নিয়ে বেঁচে আছি। হঠাৎ আয়নার উপরে ফাটল ধরলো, কাঁচ ভাঙার শব্দ, আর সেই ফাটলের ভেতর থেকে বেরিয়ে এলো একটি কালো হাত। এরপর পরেই আমি ওখানেই অজ্ঞান হয়ে যাই। পরের দিন সকালে যখন আমার জ্ঞান ফেরে তখন আমি হাসপাতালে থাকি। যতটুকু জানিছি এলাকার লোকজন আমাকে ওই বাড়ির বাইরে থেকে তুলে হাসপাতালে ভর্তি করিয়েছে।